প্রান্তিক জেলা আলিপুরদুয়ার। প্রান্তিক হলেও এর গুরুত্ব অপরিসীম। 2014 সালে জলপাইগুড়ি থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করে এই জেলা। 2011 সালে সর্বশেষ যে জনগণনা হয়েছিল সেই তথ্য অনুযায়ী জেলার জনসংখ্যা প্রায় 15 লক্ষ। জেলার বিধানসভা কেন্দ্র মোট 5টি। পাহাড়, অরণ্য আর নদী ঘেরা অপূর্ব সুন্দর এই ভূখণ্ড প্রকৃতির এক অনন্য উপহার। চা বাগান ঘেরা এই এলাকা পর্যটনের জন্য আদর্শ জায়গা। দীর্ঘ বছর এই আলিপুরদুয়ারে ছিল বামেদের একচ্ছত্র আধিপত্য। নির্দিষ্ট করে বললে ছিল আরএসপির দুর্ভেদ্য দুর্গ। 2011 সালে সেই যে বাম দুর্গে আঘাত এলো সেটা আর প্রতিহত করতে পারেনি বামেরা। প্রথমে তৃণমূল, তারপরে বিজেপি এখানে জাঁকিয়ে বসেছে। তৃণমূলের কাছে এবারের লড়াই তাদের হারানো জমি পুনরুদ্ধার করার। 2021-এর বিধানসভা নির্বাচনে 5টি আসনেই জয় ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। পরে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল দল বদলে চলে আসেন তৃণমূলে। তাকে আঁকড়ে গত 5 বছর এখানে নিজের জয়ের পতাকা উড়িয়েছে শাসক শিবির। সুমন এবার সরাসরি তৃণমূলের প্রার্থী আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে। এখানকার মানুষরা, যারা এখানকার জনজাতি, যারা এখানকার আদিবাসী, তাদেরকে আপনি কিছুতেই বলতে পারেন না অনুপ্রবেশকারী। তাদের আজকে অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ভোটার তালিকায়। তারা একটা কথা জেনেছে যে তাদেরকে এবার ভয় দেখানো হয়েছে, ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে এবং একটা কর্তৃপক্ষ ঠিক করে দিচ্ছে কারা ভোট দেবেন। এটা হতে পারে না। এই যে প্রাকৃতিক দুর্যোগ সেটা তো ভোট দেখে আসেনি। তাহলে ভোট আগে না মানুষ আগে? আপনারা মানুষকে ভয় দেখাতে গিয়ে, মানুষকে চমকাতে গিয়ে, প্রশাসনকে চমকাতে গিয়ে, আদতে মুখ্যমন্ত্রীকে ভয় দেখাতে গিয়ে সাধারণ মানুষকে তো বিপদে ফেলে দিলেন। এটাই বলতে চাইছি। 2021-এর বিধানসভা নির্বাচনে 5টি আসন দখল করে নেয়ার পরে 2024-এর লোকসভা নির্বাচনেও এখানে জয়ী হয়েছে বিজেপি। আলিপুরদুয়ার আসনে তৃণমূল বিজেপি বিধায়ককে দল ভাঙিয়ে নিজেদের ঘরে আনলেও এখনও সেই আসনের ভোটারদের যে তারা অনুকূলে আনতে পারেনি সেটা 2024-এর ভোটেই স্পষ্ট হয়েছে। গত লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলেই ধরা পড়েছে সেই তথ্য। এক নজরে 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল অনুযায়ী কুমারগ্রামে বিজেপি পেয়েছিল 1,10,394টি ভোট, তৃণমূল পেয়েছিল 1,02,573টি ভোট। কালচিনিতে বিজেপি ভোট পায় 96,393টি আর তৃণমূল পেয়েছিল 81,526টি ভোট। 2024-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ারের বিজেপি পেয়েছিল 1,14,821টি ভোট আর তৃণমূল পেয়েছিল 86,257টি ভোট। ফালাকাটায় বিজেপির ভোট 1,05,972টি, তৃণমূল পেয়েছিল 97,006টি ভোট। মাদারিহাটে বিজেপির ভোট 79,921 এবং তৃণমূলের প্রাপ্ত ভোট 68,858টি। ফলাফলই বলে দিচ্ছে এখানে 5 কদম এগিয়ে থেকে ভোটের লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। স্বভাবতই তৃণমূলের জন্য এখানে প্রত্যাবর্তনের লড়াইটা অত্যন্ত কঠিন। গোদের ওপর বিস্ফোরণের মতো যোগ হয়েছে উপেক্ষা আর অনুন্নয়নের অভিযোগ। কর্মসংস্থানের পরিসর একদিকে ক্রমশ সংকুচিত হচ্ছে, অন্যদিকে বেড়ে চলছে সংকট। তার সঙ্গে যোগ হয়েছে উপেক্ষা। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই ভূখণ্ড যখন পর্যটনের জন্য আদর্শ জায়গা হতে পারত, তখন এখানে কান পাতলেই শোনা যায় পর্যটনই নাকি সবচেয়ে বেশি উপেক্ষিত এখানে। যে বিষয়টা আমরা প্রকৃতি আমাদেরকে দিয়েছিল এবং খুবই ন্যাচারাল একটা বিষয়, সেটা হচ্ছে পাহাড়, জঙ্গল, নদী। প্রকৃতির এই উপহারটাকে আমরা ব্যবহার করতে পারলাম না। এটা যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে এই এত ইন্ডাস্ট্রি, এত এমপ্লয়মেন্ট নিয়ে এত ভাবনা চিন্তা, এত বেকারত্ব, এত কিছু নিয়ে আমাদের ভাবতে হতো না। এটা আরও অনেকভাবে সুন্দরভাবে সাজিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা যেত। হোমস্টে তৈরি হচ্ছে, লজ তৈরি হচ্ছে, হয়তো জঙ্গল কেটে তৈরি হচ্ছে, নদীর রিভার বেডে তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বলবো ট্যুরিস্টদের যা ডিমান্ড রয়েছে সেইটা কিন্তু আমরা ফুলফিল করতে পারছি না। তো এটা নিয়ে সত্যিই বলা যেতে পারে যে আমরা এগিয়েছি অনেক, কিন্তু তার সাথে সাথে আমাদের না পাওয়ার লিস্টটাও অনেক। এখানে সকলের মুখে মুখে সিকিয়াঝুরার কথা শুনতে পারবেন আপনি। শুনবেন জয়গান মতো জায়গার সৌন্দর্যের কাহিনী, যেগুলো বহুল প্রচারিত নয় বলে এখনো রয়ে গেছে উপেক্ষার আড়ালে। অপূর্ব সুন্দর চা বাগান ঘেরা এই জেলায় চা পর্যটন এগোয়নি এক কদমও। সেই অপরূপ চা বাগানের বুক চিরে চলা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সিকিয়াঝোড়ার দিকে।
সড়ক পথে মাত্র 20 মিনিটের যাত্রা শেষে পৌঁছলাম গন্তব্যে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এক অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্যে ভরা এই প্রকৃতি, এটাকে বলে সিকিয়াঝোড়া। যারা খুব ভ্রমণ পিপাসু, যারা পর্যটন কেন্দ্র সম্পর্কে খুব বেশি খবর রাখেন, শুধুমাত্র তারাই এখানে আসেন। তার কারণ এটা এখনো প্রচারের আড়ালে। আমরা যাব এখন সিকিয়াঝোড়ার সেই জঙ্গলের মাঝখান দিয়ে যে নদী বয়ে চলেছে বা যা ঝোড়া বয়ে চলেছে, সেই ঝর্ণা গিয়ে মিশেছে কালকুট নদীতে। আমরা এখন রওনা দেব সেই দিকে। সত্যি কথা বলতে কি, সিকিয়াঝোড়া নামটা পশ্চিমবঙ্গের মানুষ খুব কম জানেন। শুনেছি, জেনেছি যে এখানে আসলে পরে বোটে করে ফরেস্টের ভেতর দিয়ে ঘোরা যায়, সেটাই আর কি খুব ইচ্ছা ছিল যে একবার এসে এই ঘোড়াটা ঘুরে যাব। দাদার কাছ থেকে অ্যাকচুয়ালি এটার খুব গল্প শুনেছি, সেই হিসেবেই আসা। আর এখন ওঠার পরে অভিজ্ঞতাটা কি হচ্ছে? একদম অন্যরকম একটা অনুভূতি, খুব সুন্দর লাগছে। সাধারণত আমরা হাতি সাফারি বা কার সাফারিতেই মানুষ বেশি, এই যে বোটে সাফারি হয় এটা খুব একটা এখনো প্রচার পায়নি, তবে ধীরে ধীরে পাচ্ছে। যারা এখানে এসেছেন তারা মূলত আশপাশের এলাকার, দূর দূরান্ত থেকে আসা পর্যটকের সংখ্যা প্রায় হাতে গোনা। এখানকার পরিষেবা শিল্পের সঙ্গে যারা জড়িত তারা মনে করেন দূর দূরান্ত থেকে পর্যটক এলে তারা থাকেন, খরচ করেন, ফলে অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এখানে সেটারই অভাব প্রকট। যেখানে জঙ্গল, নদী, পাহাড় তিনটার কম্বিনেশন, এরকম জায়গা বোধহয় ভারতবর্ষেই খুব কম আছে। মানুষ প্রকৃতি যেতে চাইছে, আসতে চাইছে, কিন্তু আমরা লোকের কাছে তুলে ধরতে পারছি না। সরকারের যদি একটু সচেতন দৃষ্টি থেকে একটু দেখা হয়, আমরা কিছু সরকারকে কিছু করতে হবে না, শুধু এখানকার মানুষজন বা ব্যবসায়ীদেরকে, ছোট ছোট ব্যবসায়ীদেরকে একটু সহযোগিতা করে একটু কলকাতামুখী বা বাইরে একটু প্রচার করলে আমরা অনেক লাভবান হব। এটাকে হাতিয়ার করেছে বিজেপি। একদিকে তৃণমূলের স্লোগান, অন্যদিকে বিজেপির অনুন্নয়নের অভিযোগ। 2024 লোকসভা ভোটে জয়ী মনোজ টিগ্গাই লড়াইয়ে এখন বিজেপির সেনাপতি আলিপুরদুয়ারে। ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি এটাই, আগামী দিনে তাদের সরকার হলে উপেক্ষার অনুন্নয়নের অবসান হবে, পর্যটকদের হাত ধরে ঘুরে দাঁড়াবে আলিপুরদুয়ার। ট্যুরিজমের জন্য যা যা জিনিস দরকার আছে সেটা উত্তরবঙ্গে আমাদের আছে। শুধু এই সরকারের মানসিকতার অভাব আছে, তাই 34 বছরে কোনো উন্নয়ন হয়নি ট্যুরিজমের, আর 15 বছরে হয়নি। সেটা আমাদের ভাবনা আছে, টপ প্রায়োরিটি এখানে যে ট্যুরিজম আছে সেটাকে মানে প্রায়োরিটি দিয়ে কাজটা করা, যাতে আগামী দিন শুধু দেশের নয় বিদেশের এখানে যারা ট্যুরিস্ট আছে তারাও আসবেন, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের ফুটফল এখানে হবে এবং ট্যুরিজম একটা সর্বোচ্চ মাত্রায় যাবে এবং দেশ বিদেশের যারা ট্যুরিস্ট আছে তারা উত্তরবঙ্গে আসবেন এবং বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এখানে। এরপরই যে ক্ষমতায় থাকুক না কেন, জেলার বাণিজ্য মহল মনে করে এখানে মানুষের অন্নসংস্থানের একটা বড় মাধ্যম হতে পারে পর্যটন। অতীত হোক বা বর্তমান, কোনো সরকারই এই বিষয়টায় তেমন গুরুত্ব দেয়নি। আর দেয়নি বলেই জয়গার মতো একটা সুন্দর হিল স্টেশন আজ আক্ষরিক অর্থেই নরকে পরিণত হয়েছে। জয়গার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভুটানের ফুড সেলিংয়ে ভিড় করছেন পর্যটকরা, অথচ তারা ফিরেও তাকাচ্ছেন না জয়গার দিকে, কারণ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জয়গা এখন অবিন্যস্ত, ঘিঞ্জি আর নোংরা দূষিত শহর। অথচ এখানেই আছে তোর্ষার আদিগন্ত বিস্তৃত তটভূমি। স্থানীয় লোকেরা বলেন জয়গার পেহেলগাঁও। শুধুমাত্র স্থানীয়রাই বলেন, কারণ প্রকৃতির উজাড় করা এই সৌন্দর্য আজও মানুষের চোখের আড়ালে। ওই দূর ভুটান পাহাড় থেকে নেমে আসছে এই তোর্ষা নদী। এখন হয়তো ক্ষীণকায়া, কিন্তু কিছুদিন পরেই রুদ্ররূপ ধারণ করবে। জয়গা অথরিটি বা ডেভেলপমেন্ট অথরিটি চারদিকে যেভাবে ময়লা রাশি তৈরি করেছে, তারপর থেকে ক্রমশ মানুষের আশা বন্ধ হয়েছে। শুধু চোখের আড়ালেই নয়, এই উপত্যকাকে নরকে পরিণত করতে প্রশাসনিক কর্তৃপক্ষের চেষ্টার কোনো ত্রুটি নেই। বালি পাথর লুটপাটের পাশাপাশি শহরের সমস্ত জঞ্জাল ফেলা হচ্ছে এখানে। সৌন্দর্য দেখবেন কি, দাঁড়াতেই পারবেন না এখানে। একটা এনজিওস করে ও নিজস্ব হিসাবে করে, তাদেরকে না করা হয়েছে। জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে। এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না, এটা সমাধানের কাছাকাছি আছে, সেটা আমরা সমাধান করব। চা বাগানগুলো এখনো বেঁচে থাকার লড়াই লড়ে যাচ্ছে। বেশ কিছু বাগান বন্ধ, কিছু ধুঁকছে আর কিছু এখনো চলছে। এই নিয়ে রাজনৈতিক চাপানুতরির বিরাম নেই। এখানেও কেন্দ্র বনাম রাজ্য তরজা আছে বহাল তবিয়তেই। ভোট ছিল, ভোট আছে, ভোট থাকবে, কিন্তু প্রশ্ন হলো ভোটাররা কবে মাথা উঁচু করে বাঁচবে,
কবে তারা স্বাবলম্বী হবে, কবে তারা স্বাদ পাবে প্রকৃত উন্নয়নের? এই প্রশ্নগুলো কি আদৌ ঠাঁই পায় রাজনৈতিক দলের ইস্তেহারে? মানুষের ইস্তেহার কিন্তু ভিন্ন কথা বলে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে আলিপুরদুয়ার থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।